আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মসজিদুল আকসায় মাত্র 10,000 ফিলিস্তিনিকে জুমার অনুমতি। ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন। বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, আওয়ামী লীগ নেতা গ্রেফতার। চাঁদাবাজি অপরাধের তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে। সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন? প্রশ্ন আনু মোহাম্মদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মসজিদুল আকসায় মাত্র 10,000 ফিলিস্তিনিকে জুমার অনুমতি। পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এই অনুমতির সঙ্গে বয়সভিত্তিক কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান জুড়ে প্রতি শুক্রবার আল আকসা প্রাঙ্গণে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। ঘোষিত নির্দেশনা অনুযায়ী কেবল 55 বছর ও তদূর্ধ্ব পুরুষ, 50 বছর ও তদূর্ধ্ব নারী এবং সর্বোচ্চ 12 বছর বয়সী শিশুরা প্রবেশের অনুমতি পাবেন। শিশুদের অবশ্যই পরিবারের আত্মীয়ের সঙ্গে থাকতে হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ফিলিস্তিনি বেসামরিক বিষয়ক সংস্থা সিওজিএটি এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাস জুড়ে জুমার নামাজের জন্য পৃথক অনুমতিপত্রের মাধ্যমে প্রতিদিন 10,000 ফিলিস্তিনিকে আল আকসা এলাকায় প্রবেশের সুযোগ দেওয়া হবে। সাধারণত রমজানে কয়েক লাখ ফিলিস্তিনি মুসল্লি আল আকসা মসজিদে নামাজ আদায় করেন। ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। 1966 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এলাকাটি নিজেদের সঙ্গে যুক্ত করলেও আন্তর্জাতিকভাবে সেই সংযুক্তি স্বীকৃত নয়। এদিকে জেরুজালেমের গভর্নর জানিয়েছে, রমজানের প্রস্তুতির অংশ হিসেবে ছায়া স্থাপন ও অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনের মতো নিয়মিত কার্যক্রমে ইসলামিক ওয়াকফকে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জর্ডান পরিচালিত এই সংস্থাই আল আকসা প্রাঙ্গণের প্রশাসনিক দায়িত্ব পালন করে। আল আকসা মসজিদের প্রবীণ ইমাম শেখ মোহাম্মদ আল আব্বাসি অভিযোগ করেছেন, তাকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের বাধা দেওয়া হয়েছে। তিনি জানান, 1 সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞা বাড়াতে পারে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থায় ইহুদিরা আল আকসা প্রাঙ্গণ পরিদর্শন করতে পারলেও সেখানে প্রার্থনার অনুমতি পান না। ইসরায়েল দাবি করে তারা এই ব্যবস্থাই বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ফিলিস্তিনিদের আশঙ্কা, সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েল এই অবস্থান থেকে সরে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে কট্টর ইহুদি জাতীয়তাবাদীদের একটি অংশ প্রকাশ্যেই এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তাদের মধ্যে ছিলেন কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন গভির। তিনি 2024 ও 2025 সালে জাতীয় নিরাপত্তা মন্ত্রী থাকার সময় আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করেন। ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন। ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 15 সদস্যের এই কমিটিতে সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন 14 জন। কমিটির সদস্যরা হলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকারি বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এই ক্ষেত্রে কমিটিতে সচিব বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন বলে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে। আসন্ন ঈদ উল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে কমিটি আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দেবে। এছাড়াও কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নবগঠিত এই ফ্যামিলি কার্ড বাস্তবায়নের একটি উপযুক্ত ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগীদের
নির্বাচন পদ্ধতি প্রণয়ন প্রাথমিক পর্যায়ে দেশের 8টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় ফ্যামিলি কার্ড প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে ভিত্তি হিসাবে ব্যবহার করা যায় কিনা তা পর্যালোচনা, সুবিধাভোগীদের ডাটাবেস প্রণয়নের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ করবে। বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার। সাভারের আশুলিয়ায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বসতবাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ আতিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে আশুলিয়া থানার দক্ষিণ গাজীর চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান বয়স 37, ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজীরচট শের আলী মার্কেট এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং নিষিদ্ধ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে স্থায়ীভাবে পরিচিত। মামলায় বাদী মোহাম্মদ ফজলুল হক তিনি আতিকুর রহমান সহ 9 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, ফজলুল হক দক্ষিণ গাজীরচর এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণের পর থেকে পরিবার সহ সেখানে বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে, তার জমি ও বাড়ি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে আতিকুর রহমান ও তার সহযোগীরা বিভিন্নভাবে হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। গত 30 জানুয়ারি সকাল 7:30টার দিকে আতিকুর রহমান ও তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন পরিবারের লোকজনদের। এতে বাদীর স্ত্রী, মেয়ে ও পুত্রবধূ আহত হন। হামলাকারীরা বাড়ির চারপাশ স্থাপিত 4টি সিসিটিভি ক্যামেরা, দোকানের সামনে থাকা 4টি বৈদ্যুতিক মিটার এবং একটি সাবমার্সিবল মোটর ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয়। এতে প্রায় 2 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর গত 11 ফেব্রুয়ারি গভীর রাতে আবারও তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি ভোর 3:35 বাড়ির এসির আউটডোর ইউনিটে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও প্রায় 60,000 টাকার ক্ষতি হয়। ঘটনার পর আশেপাশের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে আতিকুর রহমান সহ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, 5 আগস্টের পর থেকে আতিকুর রহমান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। নির্বাচনের পূর্ব মুহূর্তে এলাকায় প্রবেশের পর তার বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ ওঠে। জুলাই আন্দোলনে হামলা, নির্যাতন ও ছাত্র হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। এই ঘটনায় তিনি গ্রেফতার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। চাঁদাবাজি অপরাধের তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজি সহ যে কোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের এমপি মির্জা ফখরুল ওই ওয়েবসাইটে সরাসরি তাকে সমস্যার কথা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ঠাকুরগাঁও 1-এর যে কোনো এলাকার যে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা অপরাধ বা যে কোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান। পোস্টে আরো বলা হয়েছে, 7 জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতিমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে, শিগগিরই রেসপন্স করব।